assalamu alaikum， 大家好，欢迎大家来到轻松学汉语课堂，我是你们的张娜老师。তো আজকের ক্লাসে আমরা চীনা ভাষার একটি শব্দ যায় এর কয়েক ধরনের ব্যবহার শিখব। তো চলুন দেখি প্রথমেই আমাদের আজকের এই লেসনে কি কি নতুন শব্দ থাকছে। প্রথমে আছে ইজিং, ইজিং। যেমন ইজিং দিয়ে আমি একটা বাক্য তৈরি করছি, 我已经吃了，他已经走了। তাহলে 我已经吃了মানে হচ্ছে আমি এর মধ্যে খেয়ে ফেলেছি।他已经走了এর মানে হচ্ছে সে ইতিমধ্যে চলে গিয়েছে। পরের শব্দ 问题，问题，有问题吗？你有问题吗？এর মানে হচ্ছে তোমার কোনো প্রশ্ন আছে অথবা তোমার কোনো সমস্যা আছে। হাই, হাই, হাই মানে হচ্ছে ইংরেজিতে ইয়েট বা স্টিল, বাংলায় আমরা বলতে পারি এখনো। যেমন আমি বলছি 我还没吃，我还没吃মানে হচ্ছে আমি এখনো খাইনি। 写，写，电影，电影，看电影，喜欢电影。朋友，朋友，他是我的朋友，是আমার বন্ধু।他是我的好朋友，是আমার ভালো বন্ধু। কান, কান, এই কান এবং জো এই দুটোর অর্থ একই রকম, তবে কান মৌখিক ভাষায় বেশি ব্যবহার করা হয়। এছাড়াও কানের অন্য কিছু অর্থ আছে, যেমন কান দিয়ে হচ্ছে শারীরিক পরিশ্রম হয়, এই ধরনের কাজ বোঝানো হয় কখনো কখনো। 超市，超市，学校，学校，桌子，桌子，上，上। তো নতুন শব্দগুলো তো শেখা হয়ে গেল, এবার আমরা দেখব আমাদের আজকের যে প্রধান শব্দ যায় তার প্রথম ব্যবহার। তো যায়ের বিভিন্ন ধরনের ব্যবহার আছে, তার মধ্যে একটি হচ্ছে ক্রিয়া। তো আমরা প্রথম বাক্যটি দেখি, 他妈妈还在，爸爸已经不在了。他妈妈还在，爸爸已经不在了。এখানে যাটা হচ্ছে থাকা অর্থে ব্যবহার করা হচ্ছে, থাকা বা বেঁচে থাকা। যেমন হায় যায় মানে হচ্ছে তার মা বেঁচে আছেন, বাবা বেঁচে নেই। ইজিং মানে ইতোমধ্যে, বুজায়লা মানে নেই। এর মানে হচ্ছে আমরা যদি ভাবানুবাদ করি, ওনার মা বেঁচে আছেন, বাবা বেঁচে নেই। পরের বাক্যটি দেখছি, 问题还在মানে হচ্ছে সমস্যা এখনো আছে, সমস্যার সমাধান হয়নি, সেটা এখনো আছে। তাহলে এখানে যাটা হচ্ছে থাকা অর্থে বা বেঁচে থাকা অর্থে ব্যবহৃত হচ্ছে। আমরা যায়ের পরের ব্যবহারটি দেখি। এখানে আমরা যে স্ট্রাকচারটি দেখছি সেটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে বা ক্রিয়া বিশেষণ হিসেবে যায়ের ব্যবহার। তাহলে স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট, তার সাথে যায়, তার সাথে ভার্ব, তার সাথে অবজেক্ট। তো এখানে এই স্ট্রাকচারটি দিয়ে একটি ঘটনা ঘটছে বা চলমান অবস্থায় আছে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স এই অর্থে ব্যবহার করা হয়। আমরা প্রথম ছবিটি দেখি। তো ছবিটা দেখে কি মনে হচ্ছে? উনি একটা বই পড়ছেন। তাহলে আমরা কি বলতে পারি?
我在看书我在看书আমি বই পড়ছি এই যে যায় প্লাস ভার্ব এর মানে হচ্ছে ঘটনাটা এখন ঘটছে আমরা পরের ছবিটি দেখি কি করছে উনি হানজি লিখছেন তাহলে আমরা বলতে পারি 他在写汉字他在写汉字সে হানজি লিখছে পরের বাক্যটি দেখি 我和朋友在看电影我和朋友在看电影তাহলে এর অর্থ কি হচ্ছে আমি বন্ধুদের সাথে সিনেমা দেখছি তাহলে এখানে আমরা দেখছি এই যে তিনটি ঘটনা এই তিনটি বাক্যই হচ্ছে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে অর্থাৎ এখন ঘটনাটা ঘটছে তবে স্ট্রাকচারটি দিয়ে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও বাক্য গঠন করতে পারবো যেমন আমি যদি বলি যে আমি খাচ্ছি 我在吃饭 এখন আমি বলছি যে গতকাল তুমি যখন এসেছিলে তখন আমি খাচ্ছিলাম 昨天你来的时候我在吃饭昨天你来的时候গতকাল তুমি যখন এসেছিলে তাহলে এখানে আমরা যে টেন্সটা কিন্তু আমরা বাক্যের প্রথম অংশে রাখছি আর বাক্যের যে দ্বিতীয় অংশ 我在吃饭 এটা কিন্তু আগের মতোই আছে তাহলে আমরা দেখছি যে অতীতকালেও আমরা এটা ব্যবহার করতে পারবো আচ্ছা এবারে আমরা একটা কথোপকথন দেখি তো আমরা এখানে মিস্টার ক্যাটকে দেখতে পাচ্ছি এবার দেখি এই xiaopao কি বলছে 你在干嘛我在看书你在干嘛我在上网আমরা যে গত ক্লাসে শিখেছিলাম 你在做什么তুমি কি করছো এবং 你在干嘛এই দুটো বাক্যের অর্থ কিন্তু একই রকম 你在做什么এর ব্যবহার অনেক ব্যাপক আমরা সব ধরনের অবস্থায় সেটা ব্যবহার করতে পারবো এবং সবার সাথে ব্যবহার করতে পারবো কিন্তু 你在干嘛এটা সাধারণত বন্ধুদের সাথে বা খুব কাছের কারোর সাথে এটা ব্যবহার করা যাবে যেমন শিক্ষকের সাথে বা আপনার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তখন কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো না তাহলে আরেকবার দেখি 你在干嘛我在看书你在干嘛我在上网এবারে আমরা দেখি পরের ব্যবহারটি এটা হচ্ছে পদান্বয়ী অব্যয় বা প্রিপোজিশন হিসেবে যার ব্যবহার তো এই ব্যবহারটা আমরা একটি প্রশ্নের স্ট্রাকচার দিয়ে শিখব তো এখানে আমরা দেখছি সাবজেক্ট তার সাথে আছে যায় তার সাথে আছে না আর যায় না আর এর মানে হচ্ছে কোথায় তো এই যে সাবজেক্টটি এটি তিন ধরনের হতে পারে প্রথমটি হচ্ছে ব্যক্তি এরপর হচ্ছে বস্তু এরপর হচ্ছে স্থান তো সাবজেক্টে ব্যক্তিবাচক শব্দ ব্যবহার করে আমরা আমাদের প্রথম বাক্যটি দেখছি মামা যায় না আর মামা যায় না আর এর অর্থ কি হচ্ছে মা কোথায় তো আমরা বলতে পারি মা সুপারমার্কেটে বা মা দোকানে মামা যায় 超市মামা যায় 超市আমরা পরের বাক্যটি দেখি 姐姐在哪儿姐姐在哪儿姐姐在学校姐姐在学校学校মানে আমরা জানি শিক্ষা প্রতিষ্ঠান আপু শিক্ষা প্রতিষ্ঠানে এই বাক্যটা বলতে একটু বাংলায় যদি আমরা বলতে চাই তাহলে একটু অদ্ভুত শোনাচ্ছে তাই না তো আসলে এই শিক্ষা দিয়ে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝানো হয় সেটা হতে পারে স্কুল হতে পারে কলেজ হতে পারে বিশ্ববিদ্যালয় আমি যখন বলছি 姐姐在学校
তো হতে পারে চেচে স্কুলে, হতে পারে চেচে কলেজে অথবা বিশ্ববিদ্যালয়ে। এবারে আমরা বস্তুকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে বাক্যটি করব। যেমন দেখি, 我的手机在哪儿？我的手机在哪儿？ সাবজেক্ট হিসেবে আছে 我的手机 আমার ফোন, আমার ফোনটি কোথায়? তো আমরা বলতে পারি 在我这儿，在我这儿，这儿মানে হচ্ছে এখানে, ও মানে হচ্ছে আমি, 在我这儿মানে হচ্ছে আমার এখানে, অর্থাৎ আমার কাছে। তো লক্ষ্য করুন আমরা কিন্তু এখানে সাবজেক্টটিকে পুনরায় ব্যবহার করিনি। আমরা যদি সাবজেক্টটিকে ব্যবহার করে বলতে চাই তখন আমরা বলবো 你的手机在我这儿, তোমার ফোন আমার কাছে। পরের বাক্যটি 我的书在哪儿？ আমার বই কোথায়? 在桌子上, অর্থাৎ টেবিলের উপর। আমরা এই বাক্যগুলো আরেকবার পড়ছি। 我的手机在哪儿？在我这儿。我的书在哪儿？在桌子上。এবারে দেখি স্থান ব্যবহার করে বাক্য গঠন। 你家在哪儿？ তোমার বাড়ি কোথায় বা তোমার বাসা কোথায়? 我家在鼓山। তো গুশান এই শব্দটা দেখে আশা করছি আপনারা ধারণা করতে পারছেন এর মানে হচ্ছে গুলশান। তো আমি যদি বলতে চাই 我家在উত্তরা, 我家在乌托拉। হ্যাঁ, চীনারা অনেকটা এভাবে উত্তরাকে উচ্চারণ করে। এখানে এই যে নিচিয়া, এখানে কিন্তু আমরা যে কোনো প্লেস বসাতে পারবো। যেমন আমি যদি বলতে চাই তোমার গ্রামের বাড়ি কোথায়, অর্থাৎ তোমার আদি বাড়ি কোথায়, তো সেক্ষেত্রে আমরা বলবো লাওচিয়া। তো আমরা বলতে পারি নি লাওচিয়া যায় না, আর তোমার গ্রামের বাড়ি কোথায়। তখন আমরা কোনো অঞ্চলের নাম যেমন ঢাকা, চট্টগ্রাম, নীলফামারী এরকম বিভিন্ন জায়গার নাম আমরা বলতে পারবো। আর এই যে এই নিচিয়া, এখানে আমরা অন্য যে কোনো জায়গার নাম বসাতে পারবো, যেমন ব্যাংক হতে পারে, হাসপাতাল হতে পারে, এয়ারপোর্ট হতে পারে। যে কোনো জায়গা কোথায় সেটা জানতে হলে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আশা করছি জায়ের যে বিভিন্ন ধরনের ব্যবহার আছে তা সম্পর্কে আপনাদের একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। জায় নিয়ে আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে আপনারা নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 谢谢大家，再见。